না। গোয়েন্দা বিভাগ আমাদেরকে কি বলছে যে সে ভারতের দিকে চলে গেছে, এরকম একটা ইঙ্গিত দিছে। বাংলাদেশে নাই, মোটামুটি এই ইঙ্গিতটাই তো দিছে। কিন্তু আসামি দাবি করতেছে সে দুবাইতে আছে। শুধু দুবাই কোন লোকেশনে, আবার সেটা আবার সারজাতে আছে। এখন আপনারা চিন্তা করেন, আসামি তার পরিচয় দিতেছে, তার ঠিকানা বইলা দিতেছে, সে কোথায় আছে। এটা কি বিশ্বাসযোগ্য? না, বিশ্বাসযোগ্য না। অনেকে মনে করতেছে এটা এআই দিয়ে তৈরি। না, এটা এআই দিয়ে তৈরি না। আমি সিনেমার মানুষ ভাই, আমি বুঝতে পারি তার ঠোঁটের নড়া চড়া কথা কোত্থেকে বাইর হইতেছে। কিছু কথা বাইর হয় ভাই ঠোঁটের আগা থেকে, আর কিছু কথা বাইর হয় পেটের ভিতর থেকে, আর কিছু কথা বাইর হয় ভাই এই মাথা থেকে। ওই চোখ দেখলেই বোঝা যায়। ও তো আর আমার মতো সানগ্লাস পরা না, ওর চোখ দেখতে পাচ্ছি তো। ওর চোখ দেখে আমি বুঝতে পারতেছি এগুলা ঠোঁটের আগার কথা, ব্রেন থেকে না, ঠোঁটের আগা, মুখস্থ করা কথা। হ্যাঁ ভাই, মুখস্থ করা কথা। আর সে কেনই কথাগুলো বলতেছে, ওই যে তার মা বাপ সহকারে 11 জনকে ধরে রাখছে, ওই জন্য সে সামনে আসছে। কিন্তু এই মা বাপ বা তার গার্লফ্রেন্ড বউ এদেরকে যদি না ধরতো তাইলে কি আসতো? হ্যাঁ, তারপরেও সে আসতো। কারণ কি জানেন, তাকে নিয়ে কেউ খেলতেছে, তার পিছনে কেউ আছে, যা শিখাই দিতেছে সে তাই বলতেছে। আজকে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে সে বৈশা কথা বলতেছে, বোঝা যায় বৈশা কথা বলতেছে, যদিও বোঝার কোনো ক্ষমতা নাই, কারণ ক্যামেরাটা ঠিক এই জায়গাটা রাখে, ব্যাকগ্রাউন্ড যেন দেখা না যায়। তারপরে হচ্ছে সে বৈশা রয়েছে একটা লাল চেয়ার বা প্লাস্টিকের চেয়ার বা সোফা, এরকম একটা কর্নার দেখা যাচ্ছে। তার মানে সে বৈশা কথা বলতেছে রিল্যাক্স মুডে। হ্যাঁ, রিল্যাক্স মুডে কথা বলতেছে। তার এই লাস্ট ভিডিওটা, মানে আমি 3টা দেখছি, জানি না কয়টা আপনারা দেখছেন, আমি 3টা দেখছি। শেষ যেটা দেখছি, এর পিছনে উদ্দেশ্য ছিল, বিরাট বড় একটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো সে ওসমান হাদিকে, শহীদ ওসমান হাদিকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এর আগেও সে কিছু কথা বলছে যে আমি তাকে 5 লাখ টাকা দিছি একটা কাজ করাইবার জন্য। তার মানে ওসমান হাদি তদবির করতো, এবং সে এই কথাও বলছে যে আমি ওনাকে চেকে দিতে চাইছি, উনি বলছে না, ক্যাশ লাগবে, আর অ্যাডভান্স ছাড়া কাজ করা যাবে না। তার মানে দেখেন, সে ভিডিওতে ওসমান হাদির দিকে এমন কিছু ইঙ্গিত করতেছে যে আপনার মনের মধ্যে প্রশ্ন চলে আসবে, ওসমান হাদি তাইলে কি তলে তলে ওই তদবির ব্যবসা করতো? এর কাছ থেকে নাহলে 5 লক্ষ টাকা নিল কেন? তারপরে সে কি বলতেছে, 200 গেঞ্জি দেওয়ার জন্য তাকে খুব চাপ দিছে, টেলিফোন করছে। আপনারা তাকে জিজ্ঞাসা করেন, মানে ওসমান হাদির সঙ্গে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করতে বলতেছে। এই পর্যন্ত বলা ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম এগুলো হইতে পারে, এগুলো আমরা বিশ্বাস করতেও চাই আবার করতেও চাই না। এগুলো সবই প্রমাণ পাওয়া যাবে ওসমান হাদির আশেপাশে যারা আছে তাদের সঙ্গে কথা বললে। কিন্তু আজকে যেটা বললো, এটা একটা ভয়াবহ ব্যাপার, যে তাকে পার কইরা দিছে, মানে যে লোকটা কি মোল্লা যেন নাম, ওই লোকটা যে তাকে পার কইরা দিছে সে কে? সে হচ্ছে কে র্যাবের সোর্স। সে বলতেছে যে র্যাবের সোর্স উত্তরায় থাকতো, তাকে নিয়ে সেফ জোনে রাখছে 1 রাত। তারপরে তাকে বলছে যে দেখো ফেসবুকে ইউটিউবে ছড়াইয়া গেছে, তুমি এটা করছো, এই ঘটনা তুমি ঘটাইছো, তোমাকে কিন্তু ছাড়বে না, তুমি পালায়া যাও। তাহলে কি করে পালামু? সেই লোক তাকে ব্যবস্থা করে দিছে, সেই র্যাবের সোর্স তাকে সেই ব্যবস্থা কইরা পার কইরা দিছে। সেই মোল্লাই তাকে ভারত হইয়া বা অথবা মনে করেন ঢাকা এয়ারপোর্ট দিয়া কিভাবে পার করছে, এটা ওই মোল্লাকে ধরলে বোঝা যাবে। এটাও সে শিখাই দিতেছে যে ওরে ধরেন, ওর নাম কি আমি ঠিক বুঝি নাই, সরি, নামটা আবার পরে আপনারা যাই না নিয়েন, ওর ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওকে ধরতে ইঙ্গিত দিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশকে যে ওরে ধরলেই আপনি সত্যটা জানতে পারবেন। আবার তার নাম কেন বলতেছে? সে এত বড় উপকার করলো, তারে দুবাই পর্যন্ত পৌঁছাই দিল, তারপরও তার নাম কেন বলতেছে? এই জন্য বলতেছে তার সন্দেহ সেই তাকে এই খুনি বানাইছে। হ্যাঁ, সে আসল খুনিকে লুকায়া তাকে খুনি বানাইছে, এবং এই জন্যই তাকে পার কইরা দিয়া যদি পালায়া যায়, পার কইরা দিয়া তাকে খুনি বানাইছে, এটা সে বলতে চাচ্ছে। এখানেই শেষ না, শেষের দিকে একটা মারাত্মক কথা বলছে, সেটার জন্যই সে এই ভিডিওটা করছে। এটাই তার মূল ইঙ্গিত, মূল টার্গেট কি সেটা সে বলতেছে যে এই খুনের পিছনে শিবির এবং জামাতের হাত থাকতে পারে। এটা বইলাই সে ভিডিওটা শেষ করছে, বুঝছেন? মানে এন্ড ক্লাইম্যাক্সটা সে রেখে দিছে। লাস্টে কি বলবে? যা কিছু বলছে ইনায়া বিনায়, আমার মারে ধরছে, আমার 65 লক্ষ টাকা ব্যাংকে, এটা আমার হালাল টাকা, রোজগারের টাকা, হাবি জাবি বহুত কথা বলার পর লাস্টে ইঙ্গিত দিল জামাতে ইসলাম এবং শিবিরের দিকে। তার মানে কি জানেন, ওই যে কিছুদিন আগে কিছু কথা শুনছেন না, কেউ কেউ বলতো ও গিনিপিক, ও তেলাপোকা, ও ব্যাং, ওরে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, এটা ম্যাট্রিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটছে। মানে শহীদ ওসমান হাদির এই ঘটনাটা ঘটানো হয়েছে একটা অঙ্কের মাধ্যমে, মানে তাকে আমরা শেষ করে দিয়া পরে আমরা এটা দোষ দিব পার্শ্ববর্তী দেশ বা আওয়ামী লীগ, এরকম কারো দিকে আমরা দোষটা দিব, এরকম একটা ডিজাইন করছে, বুঝছেন? তার মানে কি জানেন, এই আসামি এখন কারো হইয়া এসব বয়ান দিয়া বিভ্রান্তকর কথাবার্তা বইলা আমাদের মাইন্ড ডাইভার্ট করে দিচ্ছে। কিন্তু আমরা কি তা হমু? নিশ্চয়ই না। দেখেন, ও যদি দুবাইতে থাকতো, দুবাইতে থাকলে ডক্টর ইউনূস স্যার কি করতে পারে সে জানে। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর, আপনাদের মনে আছে সৌদি আরব বা কোথায় যেন, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, মনে হয় সৌদি আরবেতেই ওই যে আমাদের কিছু শ্রমিক ভাই ধরা খাইছিল 5ই আগস্টের স্লোগান দিতে যায়, তাদেরকে জেলে ঢুকাইছিল। ডক্টর ইউনূস স্যার টেলিফোন করে তাদেরকে ছুটাইছে, মনে আছে না? তার মানে কি এই আসামি কি জানে না দুবাই থেকে ধরে আনা খুবই সহজ কিন্তু খুবই কঠিন?
পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা, হ্যাঁ পার্শ্ববর্তী দেশ থেকে ধরে আনা খুব কঠিন, দুবাই শারজা থেকে ধরে আনা কোনো ব্যাপারই না। আর ওইখানে যে বাঙালি ভাইরা আছে, আমাদের প্রবাসী ভাইরা আছে, তারা তাকে ছাড়বে, খুঁজা বাইর করবে না, তার মানে সে পুরা মিথ্যা কথা বলতেছে, আমাদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাইতেছে। সে বাংলাদেশেও থাকতে পারে, আবার পার্শ্ববর্তী দেশেও থাকতে পারে। এর মধ্যে তো আপনারা দেখছেন ইলিয়াস হোসেন সাহেব একটা স্ট্যাটাস দিছে যে কোনো ব্রিগেডিয়ারের বাড়িতে বাড়ি ধারাতে সে আছে, এরকম কথা বলছে না। আমি জানি না ওখানে পুলিশ গেছে কিনা, র্যাব গেছে কিনা, আর্মি গেছে কিনা, কোনো ব্যাপার না ভাই। গুলশান থেকে যাইতে না হলো 20 মিনিট লাগবে বাড়ি ধারার ওই লোকেশনে। কেন যায় খোঁজ করতেছে না, কেন চেক করতেছে না? যাই হোক, এই ক্রিমিনাল ভাই জাত ক্রিমিনাল। দেখেন ও এত টাকা কামায়, কখনো গাড়ি কিনে নাই, ওই বাইক কিনছে, নিজে বলতেছে যে আমি একটা বাইক কিনছি। সবচেয়ে মজা কি জানেন, ও নিজে বাইক চালাইতে পারে না, এই জন্য বাইক চালাবার জন্য আলমগীরকে রাখছে। আর ওই যে র্যাবের যে সোর্স আছে ওইটারে কি বলতেছে, ও আমার ছোট ভাই, ছোট ভাই। তার মানে সে কত বড় ডন, এই অরিজিনাল ক্রিমিনাল। ভাই ব্রাদার, অনেক মানুষের সাথে মিশছি জীবনে, আমি এসব ক্রিমিনালদের সাথেও মিশছি, তাদের লাইফ স্টাইল দেখছি। এরা ভাই জানেন ধরা পড়লে কি করতে হবে, কারা তাকে বাঁচাইতে পারবে, ওই রাস্তাটা আগে করে। এরা উকিল পালে ভাই, 5-6টা করে উকিল পালে, এবং কোথায় কোথায় হাত রাখলে, কারে কারে টাকা দিয়ে রাখলে আমি এই ক্রাইমটা করতে পারুম, এটা সামলাইতে পারুম, ওই ব্যবস্থাটা আগে কইরা তারপর ওই ক্রাইমটা করে। এগুলো ভাই নিজের কাছে থেকে দেখছি, সামনে থেকে দেখছি। হ্যাঁ ভাই, অনেক মানুষের সাথে চলতে হয়, উঠতে হয়, বসতে হয়, যেহেতু সিনেমার লোক ছিলাম। যাই হোক, এখন শেষ কথা ভাই, এই ফয়সাল কোথায় আছে না আছে এগুলা কে বলবে? আমরা বলতে পারবো না। এই যে ভিডিওটা আমি আপলোড করতেছি কই থেকে, এটা কে বলতে পারবে? একটা সাধারণ লোক বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু এটা যদি সরকার চায়, সে 1 মিনিট লাগবে বাইর করতে, 1 মিনিট। কারণ আমি নোয়াখালীর কোন জায়গায় দাঁড়ায়া, কোন টাওয়ারের আন্ডারে এই কথা বলতেছি, কোথা থেকে আমি এটা আপলোড করতেছি, সবই ভাই বাইর করতে 1-2 মিনিটের ব্যাপার। আর ওই ফয়সাল কই থেকে ভিডিও দিতেছে এটা বাইর করে আমাদেরকে জানান। এই ইনকলাব মঞ্চ ভাই কেন ঘুমাচ্ছে না? কারণ কি? কারণ এইটাই, ওদের কাছে খবর আছে ভাই, নিশ্চয়ই খবর আছে এই ডিপ স্টেটের ভিতর থেকে। ভাই সব জায়গায় তো সবাই লোক থাকে, এটা তো বুঝেন আপনি। আপনি একটা জিনিস খেয়াল করে রাখবেন যে আমাদের দেশে যতগুলো অর্গান আছে, আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, প্রশাসনের যে কোনো জায়গায় যান না কেন, দেখবেন আপনার নিজেরও 2-1 লোক খুঁজা পাবেন। তেমনি এই ইনকলাব মঞ্চেরও ভাই ভিতর থেকে খবর নেওয়া আছে। কি খবর? যে এই কিলিংয়ের সাথে বড় কারো হাত আছে, আর যে হাতটা হয়তো এই দেশেই আছে, আবার পার্শ্ববর্তী দেশে থাকতে পারে, পৃথিবীর অন্য জায়গায় থাকতে পারে। কোথায় আছে এটা খুঁজে বাইর করার দায়িত্ব সরকারের, ডক্টর ইউনূস স্যারের। কারণ বর্তমান সরকার বলতে আমি শুধু ডক্টর ইউনূস স্যারকেই বুঝি। স্যার, আপনি একটু কথা বলেন, কিছু বলেন এই ব্যাপারটা নিয়ে। আপনার সন্তানরা আজকে 2টা সপ্তাহে রাত নাই দিন নাই, এই প্রচন্ড শীতের মধ্যে ওইখানে দাঁড়ায় বিচার চায়, আপনারা সবাই চুপ আছেন। আর চুপ থাকার পিছনে কারণ ছিল, অনেকগুলা মর্মান্তিক ঘটনা আমাদের দেশে ঘটে গেছে। আমরা বেগম জিয়াকে হারাইছি, এই টাইমটা আমরা পার করছি। কিন্তু এখন বলেন, এখন কথা বলার সময়। ডক্টর ইউনূস স্যার, আমার দাবি আপনার কাছে, আপনি মুখ খুলেন। হ্যাঁ, আপনাকে মুখ খুলতে হবে এই বিচার নিয়ে। আর এই বিচারের একটা চার্জশিট দেওয়া হবে 7 তারিখে। আমরা আশা করি 7 তারিখের মধ্যে সরকার আমাদেরকে জানায় দিবে কারা জড়িত ছিল, এর পিছনে কে টাকা ঢালছে, কে প্ল্যানিং করছে, কে এই খুনটা করাইছে, তার নামটা জানতে চাই। কারা জড়িত তার নামটা জানতে চাই। একটা জিনিস চিন্তা করেন, কোনো কারণে যদি ইনকলাব মঞ্চ জায়গা না উঠতো, তারা যদি ওইখান থেকে এই বিচারটা না চাইতো, তাহলে আমার মনে হয় এতদিনে সবাই ওসমান হাদির কথা ভুলা যাইতাম, সরকারও চাইপা যাইতো। 7 তারিখে ভাই, এই মাসেরই 7 তারিখে একটা চার্জশিট দিবে। এই চার্জশিটের দিনে আমরা আশা করি আসল নামটা বেরিয়ে আসবে। আর ওই চার্জশিটের মধ্যে যদি দেখি ওই আগেরই মতো, আগে যা যা বলছেন তাই, এই কয়জন আসামি আর অরিজিনাল আসামি কোথায় আছে জানি না। এইটাই যদি তদন্ত রিপোর্ট হয়, ওই রিপোর্টটা কেউ মাইনা নিবে না। আর এই ইনকলাব মঞ্চও আপনাদেরকে ছাড়বে না, বাংলাদেশের জনগণও ছাড়বে না। সবাই জানতে চায় এর পিছনে আসল মানুষটাকে, কে এই কাজটা করাইলো, সেই নামটা জানতে চায়। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শরীফ ওসমান হাদির যে ঘটনা, তার যে শাহাদাত, এটা নিয়ে রাজনীতিতে দৃশ্যপটে এখন নতুন নাটকীয়তা, যেটা থেকে স্পষ্ট হচ্ছে যে প্রফেসর ইউনূস এখানে নিরুপায়। তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে এখন পর্যন্ত পারছেন না। আমরা একটা পর্যায়ে দেখেছিলাম যে ইউনূসের যথেষ্ট ডেভেলপমেন্ট, তখন ধারণা করেছিলাম যে না, ওসমান হাদি হত্যাকাণ্ড এটা সাগরণী হত্যাকাণ্ডের মতো ঘটনা হবে না, একটা কুল কিনারা হয়তো আমরা দেখতে পাবো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে না, ওসমান হাদির হত্যাকাণ্ড সাগররানী হত্যাকাণ্ডের মতো একটা কেসে রূপ নিচ্ছে। হাসিনা যেরকম ইচ্ছা করে বলেন নাই বা বলতে পারেন নাই সাগররানী হত্যাকাণ্ডের রহস্য কি ছিল, কারা এটা করেছিল, এখন পর্যন্ত কোনো চার্জশিট কেউ দিতে পারেনি। এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে এরকম একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, অথচ কাউকে দায়ী করা যাচ্ছে না। হাজিব জিন ভূত এসে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। ঠিক তদ্রুপ এমনকি দেখেন, সাগররানী হত্যাকাণ্ড থেকে আসি, ঠিক আছে, হাসিনা পারেনি, এটা হাসিনা নিজে করতে পারে বা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত থাকতে পারে, কিন্তু ইউনূস কেন পারেননি? হাসিনা পালানোর পর সাগররানী হত্যাকাণ্ডের চার্জশিট তো হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। বোঝা যায় যে সাগররানী হত্যাকাণ্ড এমন একটা কেস যেটা রহস্য উদ্ঘাটনে ইউনূস নিজেও নিরুপায়, করতে পারছে না। তো দর্শক,
ইটস ভেরি সিগনিফিকেন্ট। এখানে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টা অনেকটা সেরকম, যে এর কোনো কুলকুলেলা কেউ উদ্ঘাটন করতে পারছে না। এক এক সময় এক একটা নাটক। একবার বলা হচ্ছে যে ভারত ফেরত দিবে, 2 জনকে গ্রেপ্তার করেছে, পরে জানলাম যে ভুয়া, যে কাউকে গ্রেপ্তার করেনি, কাউকে ফেরত দেওয়ার তো প্রশ্নই আসে না। ভারত বলছে যে না, ভারতে থাকলে তারা গ্রেপ্তার করবে, সাঁড়াশি অভিযান চলছে। জুলকারনাইন সাহেব পুরো বাংলাদেশকে ঘুরায়। এর মানে ওসমান হাদিকে নিয়ে যে নাটকীয়তা চলছে, সেই নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন জুলকারনাইন সাহেব। এর মানে ষড়যন্ত্রকারী যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ দৃশ্যে গুরুত্বপূর্ণ অ্যাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন জুলকারনাইন সাহেব। এ কারণে পুরো জাতিকে, ইউনূস সরকারকে, আমাদেরকে ঘুরপাক খাওয়াচ্ছে, গোল খাওয়াচ্ছে। একবার বলে যে ভারত ধরেছে, ধরবে, সাঁড়াশি অভিযান চলছে, আমরা আলহামদুলিল্লাহ বলেছি। আবার ইউনূস সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি নিজেই বলেন যে না, ভারত ফেরত দিবে, ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যে বলে। আবার সেই শুটার ফয়সাল অভিযুক্ত, তিনি একবার বলেন যে আমি এর সাথে জড়িত না, আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে। একবার দাড়ি সহ ভিডিও দেন, আর একবার দাড়ি কাটা ভিডিও দেন। একবার বলেন আমি দুবাইতে, আবার ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় যে না, তিনি দুবাইতে না। কেউ বলছেন তিনি ক্যান্টনমেন্টের মধ্যেই আছেন, কেউ বলছেন ভারতে, কেউ বলছে দুবাইতে। এর মানে কি, ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিরাট নাটকীয়তা চলছে এবং পুরো জাতিকে ঘুরপাক খাওয়াচ্ছে, আমাদেরকে বোকা বানানো হচ্ছে। এবং এই যে বোকা বানানোর প্রজেক্ট, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জুলকারনাইন সাহেব। তো দেখেন, এই যে ছেলেটা, যিনি মূল অভিযুক্ত, এটা দিবালোকের না স্পষ্ট যে তিনি শুট করেছেন ফয়সাল। এই ফয়সাল তিনি ভিডিওতে এসেছেন এবং তিনি বলছেন আমি দুবাইতে। এত সাহস তিনি কোথায় পেয়েছেন, এত সোজা? এই ফয়সাল যদি ফয়সাল হত্যা করেছে, শুট করেছে, ইটস ট্রু, কিন্তু ফয়সাল নিজ উদ্যোগে, এরকম শেখ মুজিবকে হত্যা যারা করেছে তারা যুক্তরাষ্ট্রের মতো নিরাপদ জায়গা থেকেও কখনো দৃশ্যপটে আসে না, কানাডার মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও কখনো প্রকাশ্যে আসে না, তারা গোপন জীবনযাপন করে, তারা ভিডিওতেও আসে না। মেজর ডালিম হাসিনা পতনের পর এসেছিলেন, কিন্তু তাও তার বাড়ি ঘর কোথায় কেউ জানে না, তিনি কিন্তু জাস্ট অনলাইনে এসেছিলেন। মানে এতটা রিজার্ভ লাইফ লিড করে, কারণ এই ধরনের বড় অঘটন যিনি ঘটান, সারা পৃথিবীতেই তার লাইফ থ্রেটে থাকে। এখানে ফয়সাল, ওসমান হাদির প্রতি যে এই জাতির ভালোবাসা, যে আবেগ, তাতে তো ওই ফয়সালকে কাবার চত্বরে পেলেও মানুষ ওখানে ছিঁড়ে খাবে, হওয়ার কথা তো এইটা। কিন্তু সেই ফয়সাল সরাসরি স্বীকার করছে যে আমি দুবাইতে। এইটা স্বীকার করার কথা না, ও কোথায় এটা বলারই কথা না। ও যদি নিজের পক্ষ থেকে ভিডিও বার্তা দিত, প্রথম কথা হচ্ছে ও নিজের পক্ষ থেকে ভিডিও, এগুলো সত্য, এআই রিলেটেড না, এটা প্রমাণিত হয়েছে, এআই দিয়ে জেনারেটেড না। মানে ফয়সাল সেই শুটার নিজে ভিডিও বার্তা এসেছেন, বেশ কয়েকটা ভিডিও করেছেন। প্রথম কথা, ও স্বাভাবিকভাবে, ও নিজের ইচ্ছায় কিছুতেই ভিডিওতে আসার কথা না। ওকে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, হতে পারে ডিজিএফআই বা জুলকারনাইন সায়ের গং বা কসুখ্যাত, এরকম কেউ না কেউ ওকে বলেছে তুমি ভিডিওতে আসো। মানে এটা একটা নাটকের পার্ট, যে আমরা এটা নিয়ে এই দৃশ্য করতে হবে, এই দৃশ্য করতে হবে, তোমার কিছু করতে পারবে না, তোমার নিরাপত্তার দায়িত্ব আমাদের, কিন্তু তুমি এইটা বলে ভিডিও করো। ওকে যেটা বলতে বলেছে ওইটা বলেছে, ওটা ফয়সাল নিজের উদ্যোগে বলেছে, এটা আমি মনে করি না, নাম্বার 1। এরপরে একবার বলে যে আমি এর সাথে জড়িত না, আবার দায় স্বীকার করে। তো এই যে ঘটনাগুলো, এভাবে দায় স্বীকার, দুবাইতে আছি পরিচয় দিয়ে কিছুতেই করার কথা না। এমন কোন প্রভাবশালী শক্তি এই ফয়সালের মাধ্যমে এই ভিডিও করাচ্ছে বা এই ঘটনা ঘটাচ্ছে, পুরো জাতিকে ঘোল খাওয়াচ্ছে, যে প্রভাবশালী শক্তির কাছে প্রফেসর ইউনূস নিজেও নিরুপায়। ঘটনা এই জায়গায় ঘটেছে। দর্শক দেখেন, সর্বশেষ খবর, সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার, খবরটা একটু বিশ্লেষণ করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি সহযোগী সঞ্জয় চিশিম ও ফয়সাল আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর আগে তাদের দুজনকে আদালতে হাজির করে, মানে সহযোগী ওই শুটার। এরপর মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড শেষে পাঠান। তারপরে শহীদ শরীফ ওসমান হাদি হত্যা চেষ্টা ব্যবহৃত নরসিংদী জেলা সদর থানাধীন তরুয়া এলাকায় মোল্লাবাড়ির সামনে তরুয়ার বিল থেকে উদ্ধার করে র্যাব। এ সময় ফয়সালকে আটক করা হয়। ফয়সাল প্রধান আসামি শুটার ফয়সাল করিম মাসুদের শালকের বন্ধু, মানে দুই ফয়সাল। এক ফয়সাল ভিডিওতে এসে নাটক করে, আর এক ফয়সাল বলেছে আমরা দায় স্বীকার। এর মধ্যে নাটকীয়তা আছে। বিশেষ করে ভিডিওতে আসা, পৃথিবীর জায়গায় যুক্তরাষ্ট্রে যেতে পারলো ভিডিওতে আসা সাহস করার কথা না। যুক্তরাষ্ট্রেও যদি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ পন্থীরা শুটার ফয়সালকে পায়, ওকে ছিঁড়ে খেয়ে ফেলার কথা, তারপরে ভিডিও করছে। এবং ভিডিও ফেক নাকি, দুবাই না ভারত, নানান বিশ্লেষণ। আসলে
এই ঘটনাগুলো এমন কেউ ঘটাচ্ছে যাদেরকে ইউনূস নিজেও কিছু করতে পারছে না। অন দি আদার হ্যান্ড, ইনকিলাব মঞ্চ ধীরে ধীরে চুপসে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের যে কঠোর কর্মসূচি ছিল ধীরে ধীরে সেগুলো ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, বরং সরকারি নানান আশ্বাস দিয়ে সেগুলো থামিয়ে দিচ্ছে। বলা হচ্ছে যে তারা 7 তারিখের মধ্যে চার্জশিট দেবে, অথচ কোনো কুলকিনারাই নাই। ফয়সাল কোথায় এটি জানে না। দুবাই কিভাবে গেল, ভারত থেকে না বাংলাদেশ থেকে? না, আসলে বাংলাদেশে বসে বলছি দুবাই। দুবাই কি এখন বাংলাদেশের মতো শীত, সোয়েটার টোয়েটার পরে? নানান প্রশ্ন আছে। সবগুলো যদি একত্র করি, আসলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ঘোল খাওয়ানো হচ্ছে। এমন শক্তি নাটক করছে যাদের কাছে প্রফেসর ইউনূস নিরুপায়। এটা আমাদের জন্য অশনি সংকেত। পর্দার অন্তরালে জামাত বিএনপিকে ঐক্যবদ্ধ করে প্রফেসর ইউনূস বিরল ঘটনা ঘটাচ্ছেন। তবে কিভাবে ঐক্যবদ্ধ করছেন কি, এগুলো বলেছি কয়েকটা আলোচনা, এটা রিপিট করবো না, জাস্ট কয়েক সেকেন্ড একটু বলে দিই। ইউনূস মনে করছেন যে বিএনপি জামাত এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তাদের মধ্যে যদি ডিভিশন থাকে, দেশ কাঙ্ক্ষিত জায়গায় যাবে না। সিঙ্গাপুর তাইওয়ান হবে না, দক্ষিণ কোরিয়া হবে না, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না। এই দুর্নীতি, অব্যবস্থাপনা, হানাহানি, হিংসা, বিদ্বেষ, লাশের রাজনীতি চলতেই থাকবে। এবং নির্বাচনের পরেই কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফুল ফেজে বাংলাদেশের রাজনীতি চলে আসবে। অতএব এই সমস্যার সমাধান একটাই, বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ইউনূসের এই নির্দেশনা অনুযায়ী আমির জামাতের থিওরি হচ্ছে যে জাতীয় সরকার গঠন করতে হবে। যেহেতু বিএনপি জামাত জোট করবে, সমঝোতা করবে, এটা তো বাস্তব কথা না এখন, কিন্তু যারাই জিতুক সমান মানে একদম ভাগ করে দেশ চালাবে। বিরোধী দল বলতে কার্যত কিছু থাকবে না, সবাই আমরা এক। 5 বছরের জন্য এই স্থিতিশীলতাটা জামাত চায়। ইউনূস এইভাবে ঐক্যবদ্ধ করতে নানান ভূমিকা রাখছেন। এখন এই জায়গার আর একটা ম্যানিফেস্টেশন নিয়ে এখন আলোচনা করব। সেটা হচ্ছে নির্বাচন অনিশ্চয়তার মতো ঘটনা কিন্তু অনেক কিছুই ঘটতেছিল, অনেক ঝামেলা ছিল। এই অনেক ঝামেলা সমাধান করে ফেলছেন ডক্টর ইউনূস। যেমন দেখেন, জামাত ইসলামীর মহাসমাবেশের কথা ছিল 3 তারিখ। তা আমি এই আলোচনা করছি 3 তারিখই। চরমনার মহাসমাবেশের কথা ছিল 9 তারিখ। এখন খবর হচ্ছে যে জামাতের সমাবেশ হচ্ছে না, চরমনাইটা হচ্ছে না। বিএনপিও মহাসমাবেশ করার প্ল্যান ছিল, তারাও আর করছে না। তাদেরটা তারেক রহমান আর খালেদা জিয়া জানাজা ওইটাই। এখন দেখেন, নির্বাচনের আগে যেসব ইস্যুতে জামাত, চরমনাই বা বিএনপির মহাসমাবেশ করার কথা ছিল, ওইসব ইস্যুতে মহাসমাবেশ করা এটা নির্বাচন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা বিষয়। কিভাবে? বিষয় হচ্ছে এভাবে যে নির্বাচনের সময় নির্বাচনী জনসভা, কিন্তু এই দাবিতে সেই দাবিতে মহাসমাবেশ, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে মহাসমাবেশ, এটা নির্বাচনী স্পিরিট পরিপন্থী। যদি ওসমান হাদি হত্যার বিচারের দাবি, এটা এট এনি কস্ট করতে হবে। কিন্তু এগুলো নিয়ে মহাসমাবেশ করতে গেলে সরকারের উপর যে চাপ পড়ে, তাতে নির্বাচন সরকার কিভাবে করবে? এই যে জামাত চরমনাই মহাসমাবেশ স্থগিত করেছে, তারা এক্সকিউজ বা বলেছে পরীক্ষা, দু একটা ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা। কারণ এটা ঠিক আছে, এটা যদি হয়ে থাকে ওটা একদিন চেঞ্জ করলেই হয়। সাপোজ জামাতের 3 তারিখ মহাসমাবেশ ছিল, 4 তারিখ দিতে পারতো, অথবা 2 তারিখই দিতে পারতো। তো পরে শুক্রবার ও শনিবার, যে শুক্রবার পরীক্ষা, শনিবার তো পরীক্ষা নাই, বা এটা পরীক্ষা ওই কয়েকটা আছে, এটা কিছু না। এরকম আরো এর চাইতে কঠিন পরিস্থিতিতে অনেক মহাসমাবেশ হয়েছে। আর নির্বাচনের সময়, বরং এখন নির্বাচনের সময় পুরো সবকিছু স্থগিত থাকে। নির্বাচন বা রাজনৈতিক দলগুলোর সুবিধার জন্য অনেক কিছু করা হয়। এখানে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির সুবিধার্থে, যেমন ভোটের সুবিধার্থে স্কুল বন্ধ করে দেওয়া হয় না, স্কুল মাঠ ব্যবহার করা হয় না, ওরকম। বরং রাজনৈতিক দলগুলোর সুবিধার্থে চাকরির পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল, ওইটা স্থগিত করে দেওয়ার কথা। যে মহাসমাবেশ হবে জামাতে, তোমার ভর্তি পরীক্ষা পাল্টাও, ওইটা রবিবার নাও। কারণ মহাসমাবেশ তো ছুটির দিন ছাড়া করা যায় না, যায় কিন্তু সেটা উচিত না। কিন্তু তোমার ভর্তি পরীক্ষাটা অফিস ডেতে নাও, রবিবার সোমবার নাও। আর জামাতের যে মহাসমাবেশ, ওইটা বন্ধের দিন হয়ে যাক, এইটা হওয়ার কথা। আর যদি জামাত এটা করো, এটা পরবর্তীতে নতুন তারিখ সাথে সাথে ঘোষণা দেওয়ার কথা। কিন্তু সেখানে আমরা দেখছি মহাসমাবেশ জামাতও করছে না, চরমনাই করছে না।
ঠুনকো অজুহাতে তারা বাদ দিয়ে দিয়েছে, এবং বাদ দিলেও নতুন কোনো তারিখ দেয়নি। আসলে ঘটনা হচ্ছে যে ইউনূস বুঝিয়ে শুনিয়ে জামাতের মহাসমাবেশ বন্ধ করিয়েছেন, চরমনায়ের মহাসমাবেশ বন্ধ করিয়েছেন, বিএনপিকেও এই টাইপের কোনো কর্মসূচি করা থেকে নিবৃত্ত করছে। কেন? নির্বাচন হতে হবে এজন্য। যে আপনারা ভাই এমন কিছু কইরেন না যাতে নির্বাচন অনিশ্চিত হয়। কারণ অবৈধ অস্ত্র ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এইভাবে মহাসমাবেশ করলে তখন এরকম একটা হাইপ তৈরি হয় বা সরকারের উপর প্রেসার জাগে, নির্বাচন বাদ, আগে আমরা মহাসমাবেশের দাবি করেছি ওইটা, এবং তখন এটাও চলে যায় যে নির্বাচনের দিকে কারো কোনো মনোনিবেশ নাই, সবাই আছে বিভিন্ন দাবি দেয় নিয়ে। আসলে নির্বাচন হবে না, এটা নির্বাচনকে উৎসব মুখর বা জমানো যায় না, ওই স্পিরিটের পরিপন্থী। এই জন্য ইউনূস, এই যে ইউনূসের যে ঐক্যের থিওরি যে নির্বাচন হতে হবে একে অপরের বিরুদ্ধে, এই যে অবৈধ অস্ত্র উদ্ধার, এটা তো মূলত বিএনপির বিরুদ্ধে কর্মসূচি। আবার বিএনপি জামাতকে টার্গেট করে বিভিন্ন ইস্যু যোগ করে একটা দিয়ে দিত। আবার জামাত চরমনায় মহাসমাবেশ হবে এখানে একসাথে, আলাদা কেন হবে? তো সেখানে ঘটনা যেটা যে জামাতের 9 তারিখ মহাসমাবেশ করে ওটা জামাতের সাথে একটা ডিভিশন প্রমাণ, বা মানুষ বলবে যে এরা নাকি এক, তাহলে মহাসমাবেশ আমাকে অলরেডি জামাতের 3 তারিখের মহাসমাবেশ খবরে বের হওয়ার পর অনেকে লন্ডন থেকে একজনে বলছেন যে একসাথে করা যায় না জামাত চরমনায় মহাসমাবেশ, একসাথে করাই তো উচিত। এটা মানুষের আকাঙ্ক্ষা যে এরা একসাথে মহাসমাবেশ করবে। তার মানে এই যে মহাসমাবেশের যে খবর টবর, বিএনপিটা আপনারা খবর পাননি, কিন্তু বিএনপির প্ল্যান ছিল। তো এগুলো একটা অনৈক্য সৃষ্টি করতে বলে ইউনূস মনে করে, বাস্তবে যাই হোক। তারপরে ইউনূস সরকার নানান ভাবে, এগুলো ওপেনলি হবে না, এগুলো পর্দার অন্তরালে এগুলো ঘটে। তো পর্দার অন্তরালে ইউনূস বিএনপি জামাত চরমনাই থেকে শুরু করে জামাত এনসিপি, আরেকটা কথা বলি এই ফাঁকে, জামাত এনসিপি যে জোট, এটা কি শুধু জামাতের অর্জন বা এনসিপির অর্জন? না, ইউনূস সরকারের মধ্যে যারা এনসিপির শুভাকাঙ্ক্ষী অথবা সরকার থেকেও যারা এনসিপি কে পরামর্শ দেন, তারা বলেছে যে বাবারা তোমরা জামাতের সাথে জোট করো যাও। কারণ কি, একটা স্থিতিশীল বাংলাদেশে আমরা উপহার দিতে চাই, যে বাংলাদেশে ডিভিশন থাকবে না, একটা ব্যালেন্স থাকবে, ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। ব্যালেন্স অফ পাওয়ার থাকলে কেউ কারোর উপর নির্যাতন করতে যায় না, কারণ একটা দিলে আরেকটা খাওয়া যাবে। নির্যাতন করে কখন? যখন আমি বেশি শক্তিশালী, আমার প্রতিপক্ষ দুর্বল, যে আমি একটা দিলেও দৌড়বে। কিন্তু যদি দেখেন যে আপনি যদি হঠাৎ একজন একটা থাপ্পড় দেন, উল্টো আপনাকে একটা খেতে হবে, তাহলে আপনি ভুল করে দিবেন না। ইন্টারন্যাশনাল রিলেশনসে ব্যালেন্স অফ পাওয়ার একটা থিওরি আছে। এই যে পারমাণবিক বোমা, এটা একটা ব্যালেন্স অফ পাওয়ার। তো ব্যালেন্স অফ পাওয়ার জরুরি বিশ্বযুদ্ধ এড়াতে। সমানে সমান থাকলে যুদ্ধ হয় না। পারমাণবিক বোমা পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্রের আছে বলে যুদ্ধ হয় না। ভারত পাকিস্তান, ভারতেরও পারমাণবিক বোমা আছে, পাকিস্তানেরও আছে। এই দুই দেশেরই পারমাণবিক বোমা আছে বলে এই দুই দেশের পারমাণবিক যুদ্ধ হবে না, কারণ এরা মারলে এরাও মারবে, দুই দেশই শেষ, অতএব যুদ্ধই হবে না। এটা একটা থিওরি। যাই হোক, আশা করি শিখছেন নতুন কিছু। তো দর্শক, এইখানে বাংলাদেশে একটা ব্যালেন্স অফ পাওয়ার করার জন্য সরকারের অনেকে পরামর্শ দিয়েছেন এনসিপি কে, তোমরা জামাতের সাথে জোটে যাও। নইলে জামাতকে যে গালাগালি শুরু করেছে এনসিপি, এত সহজে জামাতের সাথে জোটে যাওয়ার কথা না। আমার এনসিপির অনেক নারী নেত্রী, আইকনিক ফিগার চলে গেছে। মূলত ইউনূস সরকার একটা পরামর্শ ছিল, এটাও আমি বলে দিলাম আপনাদেরকে। এর মানে আসলে রাজনীতিকে ঐক্যবদ্ধ করা, বিএনপি জামাত বা টোটাল রাজনীতিকে একটা ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে আনার জন্য ইউনূস সরকার নানান ভাবে চেষ্টা করছে, পর্দার অন্তরালে নানান চেষ্টা করে বিরল ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। আর এই মহাসমাবেশ স্থগিত হওয়া, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া থেমে যাচ্ছে। তারেক রহমান জামাতকে গালাগালি করতে নিষেধ করেছেন, এবং মিটিং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বাড়ছে, আমিরে জামাতের ঐক্যের কথা, এগুলো ইউনূস সরকারের পর্দার অন্তরাল থেকে এই ঘটনা ঘটাচ্ছে, এবং ইটস ভেরি মাচ পজিটিভ। এভাবে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই, অনৈক্য চাই না, হানাহানি চাই না, এবং আমরা বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের মতো একটা সমৃদ্ধ দেশ চাই।